আমি রফিকা বেগম, শিক্ষিকা BSMM হাই মাদ্রাসা। দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় সমাস সম্পর্কে আজ আমি আলোচনা করব। সমাস নামটা শোনা মাত্রই অনেক ছাত্রছাত্রী ভয় পেয়ে যায়। অনেকে আবার ভাবে সমাস শিখতে সময় লাগে 6 মাস, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে মোটেই তা না। তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা শোনো তাহলে দেখবে খুব সহজেই বিষয়টি আয়ত্ত করতে পেরেছো। তাহলে এসো এখন আমরা সমাস সম্পর্কে পরিচিতি হই। সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ, আর সমাস শব্দটিকে ভাঙলে পাই সম্পূর্বক অধাতু যুক্ত ক্ষম প্রত্যয়। সমাস কিন্তু কোনো গুরুগম্ভীর বা কঠিন ব্যাপার নয়। সমাস হচ্ছে একটা বড় বাক্যকে সংক্ষেপে বা ছোট করে বলা। যেমন ধরো আমরা যদি বলি রাজা সিংহচিহ্নিত আসনে বসলেন, এই বাক্যটা কিন্তু খুব বড় হয়ে গেছে। সিংহচিহ্নিত আসন, এটা শ্রুতিমাধুর্যপূর্ণ মনে হচ্ছে না। কিন্তু যদি বলি রাজা সিংহাসনে বসলেন, দেখো বাক্যটা সংক্ষেপ হলো এবং শ্রুতি মাধুর্যপূর্ণ হলো। তাহলে দেখো এই যে সিংহচিহ্নিত আসনে বাক্য বা বাক্যাংশটাতে কি আছে, কয়েকটা পদ আছে, আর এই কয়েকটা পদ সংক্ষেপ হয়ে বা এক পদে পরিণত হয়ে কি হয়েছে, একটা মাত্র পদ সিংহাসনে পরিণত হয়েছে। তাহলে আমরা সমাজের সংজ্ঞায় কি আসতে পারি না, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। কি বললাম না, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলে সমাস। আবার দেখো এই যে বাক্য বা বাক্যাংশ থেকে একটা পদ হলো, এক পদে পরিণত হলো, এই সিংহাসন, এই সিংহাসন শব্দ পদটা, এটা তো একটা পদ, এর একটা নাম আছে, এর নাম হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর যে বাক্যটা একত্রিত হয়ে বা সংক্ষেপিত হয়ে সমাস হচ্ছে তাকে কি বলা হচ্ছে, অর্থাৎ সিংহ চিহ্নিত আসন, এই বাক্যটাকে কি বলা হচ্ছে যে ব্যাস বাক্য। শুধু একটা নাম না, এর আরো কয়েকটা নাম আছে। কি, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস কথাটির অর্থ ব্যাখ্যা বা বিশ্লেষণ। বিগ্রহ বাক্য ছাড়া আর একটা কি নাম আছে না, এর নাম হচ্ছে সমাস বাক্য। এরপরে এই যে বাক্যাংশ আমরা পেলাম, এর যে পদগুলো, এই পদগুলোর আমার প্রত্যেকটা একটা নাম আছে। প্রথম যে দুটো পদ সিংহ এবং আসন, এই দুটো পদ, এদের নাম হচ্ছে কি না, এরা হচ্ছে সমস্যমান পদ। আর এই সমস্যমান পদে প্রথম অংশের যেটা পদ সিংহ, এটাকে কি বলা হচ্ছে, এটার নাম হচ্ছে পূর্ব পদ। আর দেখো এর পরের যেটা পদ আসন, এটার নাম কি হচ্ছে পদপদ, বা এর আরেকটা কি নাম বলতো, বা উত্তর পদ। আচ্ছা, এবার তাহলে দেখো প্রথমে আমরা বললাম রাজা সিংহচিহ্নিত আসনে বসে আছেন, এটা আমাদের পক্ষে শ্রুতিমাধুর্যপূর্ণ মনে হলো না। কিন্তু যখন বললাম রাজা সিংহাসনে বসে আছেন, তখন বাক্যটা আমাদের পক্ষে শ্রুতিমাধুর্যপূর্ণ হলো। তাহলে সমাসের কাজ কি হলো না, সমাসের কাজ হচ্ছে এক নম্বর যেটা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা। বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা। আবার দেখো এই যে এখানে সিংহ চিহ্নিত আসন, কটা পদ আছে, তিনটে পদ আছে। এই তিনটে পদ একত্রিত হয়ে কি পেলাম, কটা পদ পেলাম, একটা। তাহলে তিন সমাসের কাজ, তৃতীয় কাজ কি হলো না, এক পদীকরণ। সমাসের তৃতীয় কাজ হচ্ছে এক পদীকরণ। আর তিন নম্বর দেখো এই যে সিংহ চিহ্নিত আসনের একটা বাক্য বা বাক্যাংশ, এটাকে যখন এক পদে মানে পরিণত করা হলো তখন হলো সিংহাসন। তাহলে এটা কি হলো, বড় থেকে ছোট, অর্থাৎ
ছোট করা হলো। তাহলে সমাসের আরেকটা কাজ কি হলো? সংক্ষিপ্তকরণ। তাহলে সমাসের আমরা কাজ তিনটে পেলাম কি কি? বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা, একপদীকরণ এবং সংক্ষিপ্তকরণ। এবার আমরা আসি সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে। সংস্কৃত মতে সমাসের 4টে ভাগ: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রী, অব্যয়ী ভাগ। কিন্তু বর্তমান বাংলায় সমাসের 9টা ভাগ। তাহলে সেই 9টা ভাগ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমে হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে তৎপুরুষ সমাস। তারপর কর্মধারয় সমাস। তারপর দ্বিগু সমাস। তারপরে বহুব্রীহি সমাস। তারপরে অব্যয়ীভাব সমাস। তারপর নিত্য সমাস, অলোপ সমাস, সর্বশেষ হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। এরপর এই যে সমাসগুলোর নাম বললাম, এই সমাসগুলোকে দেখো, কোনটা এই যে আগে আমরা শিখলাম পূর্বপদ বা পরপদ, কোনটাতে পাবে পূর্বপদের প্রাধান্য, কোনটাতে পাবে পরপদের প্রাধান্য, কোনটাতে পাবে উভয় পদের প্রাধান্য, কোনটা পাবে পূর্বপদ বা পরপদ কোনটাই না, তাদের দ্বারা সৃষ্ট একটা সম্পূর্ণ গণ্যপদ। তাহলে প্রথমে আমরা আলোচনা করি দ্বন্দ্ব সমাস। যেমন ধরো আমি লিখলাম ভাই ও বোন সমান ভাই বোন। এখানে দেখো এই সমস্যা দেখো, পূর্বপদ ও পরপদ একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করা হয়েছে। সংযোজক অব্যয়টা কি? সংযোজক অব্যয় হচ্ছে ও, এবং, কিন্তু, এগুলো। এই সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে এবং পরপদে দুটো পদের প্রাধান্য পেয়েছে, পূর্বপদ এবং পরপদ। তাহলে দ্বন্দ্ব সমাসে কি হচ্ছে? উভয় পদের প্রাধান্য পাচ্ছে। তাহলে যে সমাস পূর্বপদ ও পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পর উভয় পদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বলছি দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এরপর দেখো তোমরা দেশকে উদ্ধার সমান দেশোদ্ধার। এখানে দেখো পূর্বপদে এই যে কে বিভক্তি, এটা লোপ পাচ্ছে এবং পরপদের অর্থ দেশকে উদ্ধার এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ পাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে এই তৎপুরুষ সমাসে সবসময় দেখো পূর্বপদের বিভক্তি লোপ পায়। কি পায়? পূর্বপদের বিভক্তি। শুধু তৎপুরুষ নয়, তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু, এই তিনটে সমাস আমরা কি দেখব? পরপদের অর্থ প্রাধান্য পাবে। আর তৎপুরুষ সমাসে কি? পূর্বপদের অর্থ প্রাধান্য পেল যে সমাসে, এবং পরপদের অর্থ প্রাধান্য পেল তাকে আমরা বলছি তৎপুরুষ সমাস। আচ্ছা, কর্মধারয় সমাস। যেমন ধরো বলছি কাজলের ন্যায় কালো সমান সমান কাজল কালো। আচ্ছা, এখানে দেখো কালো জিনিসটাকে তুলনা করা হচ্ছে কাজলের সঙ্গে। কর্মধারয় সমাসে একটা তুলনা থাকবে, বিশেষ্য পদ এবং বিশেষণ পদ মিলে সমাস হবে, কিন্তু একটা তুলনা বোঝাবে কর্মধারয় সমাসে, আর পরপদের অর্থ প্রাধান্য পায়। দ্বিগু বলতে আমরা কি বুঝি? সমষ্টি বা সমাহার, যার পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ হবে সমষ্টি বা সমাহার। যেমন ধরো তোমার সপ্ত ঋষি সমাহার, সমান সমান সপ্তর্ষি। তাহলে যে সমাসে পূর্বপদ
হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদের সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে আমরা বলছি বহুব্রীহি সমাস। আচ্ছা, বহুব্রীহি সমাসে আমরা দেখো কি বলছি যে মানে পূর্বপদ সমষ্টি বা সমাহার বোঝালে সেটা হচ্ছে দ্বিগু সমাস। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ সমষ্টি বা সমাহার বোঝাচ্ছে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। দেখো, পূর্বপদ সংখ্যাবাচক হলে সবসময় কিন্তু সেটা দ্বিগু সমাস হবে না। মানে বহুব্রীহি সমাসেও আমরা কিন্তু দেখছি যে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়। যেমন 10 আনন যা, সমান 10 আনন। 10 আনন মানে মুখ, যা 10 আনন এখানে 10 আনন বলতে রাবণকে বোঝাচ্ছে। তাহলে দেখো, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হচ্ছে পরপদ আনন, কিন্তু এখানে বহুব্রীহি সমাসে কি আছে, যে সমাসে মানে পূর্বপদ পরপদ মিলে যে সমাস আছে, সেখানে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য পাবে না, সেখানে তাদের দ্বারা সৃষ্ট সম্পূর্ণ একটা নতুন অর্থ প্রাধান্য পাবে। অর্থাৎ 10 আনন বলতে আমরা কি বুঝি, রাবণকে। তাহলে সেই সমাসটা আমরা বলছি বহুব্রীহি সমাস। ঠিক এরকম ভাবে বিনা পানিতে যার, বিনা পানি তো সরস্বতীকে, এরকম ভাবে বোঝায়। অব্যয়ভাব সমাস, যে সমাসে তাহলে এখানে বহুব্রীহি সমাস আমরা কি পেলাম না, অন্য পদের অর্থ প্রাধান্য। অব্যয়ভাব সমাসটা কি না, যে সমাস পূর্বপদ অব্যয় থাকে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পর পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। যেমন ধরো, ভিক্ষার অভাব, সমান দুর্ভিক্ষ, বা নদীর সদৃশ সমান উপনদী। তাহলে অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যে সমাস পূর্বপদ অব্যয় থাকছে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পর পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাকে বলা হচ্ছে অব্যয়ভাব সমাস। এবার আসে নিত্য সমাস। নিত্য কি না, যে সমাসে সমাসমান পদগুলো নিত্য বা সবসময় সমাসবদ্ধ অবস্থায় থাকে, তাকে বলা হচ্ছে নিত্য সমাস। যেমন ধরো, কেবল দর্শন, দর্শন মাত্র, বা কেবল নাম, নাম মাত্র, বা ধরো যুগান্ত, অন্য যুগ সমান যুগান্ত, ধরো অন্য যুগ সমান যুগান্ত। অলপ সমাস, অলপ নামটা থেকে তোমরা বুঝতে পারবে, অকে আমরা অভাব অর্থে ধরে নিলাম, লোপ মানে লুপ্ত হওয়া। তাহলে লোপের অভাব, কি অভাব পাচ্ছে না, বিভক্তি লোপের অভাব পাচ্ছি আমরা। তাহলে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তো সমাসবদ্ধ হওয়ার পরেও পূর্বপদের বিভক্তি একই রকম থেকে যায়, তাকে বলা হয় অলোপ সমাস। যেমন ধরো, মাঠে ও ময়দানে, সমান মাঠে ময়দানে। এখানে দেখো, পূর্বপদে যে এ বিভক্তি মাঠে, এ ময়দানে, এ বিভক্তি পরপদ সমাস নিষ্পন্ন হওয়ার পরে কিন্তু এই এ বিভক্তিটা থেকে গেছে। এই জন্য বিভক্তিটা লোপ পাচ্ছে না বলে এই সমাসটার নাম হচ্ছে অলোপ সমাস। পরবর্তী আমরা সমাসের নাম পাচ্ছি, যেটা কি বাক্যাশ্রয়ী সমাস। এর নামটা থেকে আমরা সমাসটার বিষয়ের নাম বুঝতে পারছি যে যে সমাস বা যে সমস্ত সমাসবদ্ধ পদ একটা বাক্যকে আশ্রয় করে গঠিত হয়, তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা সমান সমান কি হচ্ছে, বসে আঁকো প্রতিযোগিতা। এবার আমরা একটু ফিরে দেখি। প্রথমে সমাস কথাটির অর্থ কি, সংক্ষেপ। সমাস শব্দটিকে ভাঙলে কি পায়, সম পূর্ব অস ধাতু ঘম প্রত্যয়। আচ্ছা, সমাস কি না, সমাস শব্দটা হচ্ছে একটা বড় বাক্যকে সংক্ষেপ করা। যেমন সিংহ চিহ্নিত আসন, এই বাক্যটাকে সংক্ষেপ করে আমরা কি পেলাম, সিংহাসন। অর্থাৎ এই বাক্যের মধ্যে আমরা দেখছি কতগুলো পদ আছে, কি সিংহ চিহ্নিত আসন, তিনটে পদকে কি করা হলো, একত্রিত করা হলো।
ডি হলো সিংহাসন। তাহলে সমাসে আমরা কাজ কি পেলাম? বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা আর বাক্যকে একপদীকরণ করা। আবার কি, একটা বড় বাক্যকে সমাজ যেহেতু সংক্ষেপ বা ছোট করছে, তার সমাসের আরেকটা কাজ কি হলো সংক্ষিপ্ত করা। আবার এই যে প্রক্রিয়ার মাধ্যমে সমাসগুলো হচ্ছে, এই পদগুলো আবার একটা একটা নাম আছে। অর্থাৎ যে বাক্য বা বাক্যাংশ সংক্ষেপিত হয়ে এক পদে পরিণত হলো, অর্থাৎ সমাসের সমস্ত কিছুই যে পদটার মধ্যে এলো, এটা একটা পদ, তাহলে এর নাম কি হলো সমস্ত পদ বা সমাস পদ্ধতি। আর এই যে বাক্য বা বাক্যাংশ যেটা সংক্ষেপিত হলো, সেই বাক্য বা বাক্যাংশ এর নাম কি হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আবার দেখো, ব্যাস বাক্যের অন্তর্গত যে এক একটা পদ, সেগুলোকে কি বলা হচ্ছে সমসমান পদ। অর্থাৎ সিংহ এবং আসন এই দুটো হচ্ছে সমসমান পদ। আর সমসমান পদের অন্তর্গত যে এক একটা পদ, সেটাকে বলা হচ্ছে, সেগুলোকে সমসমান পদের প্রথম পদটাকে বলা হচ্ছে পূর্বপদ, আর পরপদ পরের যেটা বা শেষাংশের যেটা পদ, সেটাকে বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এরপর সমাসের নটা যেটা ভাগ, তার মধ্যে দ্বন্দ্ব সমাসে কি বললাম, যে সমাস পূর্বপদ ও পরপদ সংযোজনমূলক অব্যয় দ্বারা যুক্ত থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলছি দ্বন্দ্ব সমাস। তৎপুরুষ সমাস কি বললাম, যে বসে পূর্বপদের অর্থ পূর্বপদের মানে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাকে বলছি তৎপুরুষ সমাস। কর্মধারয় সমাস কি পূর্বপদ বিশেষণ বা বিশেষণ থাকবে এবং একটা কম্পেয়ার বা তুলনা বোঝাবে, তাকে বলা হচ্ছে কর্মধারয় সমাস। যেমন কর্মধারয় সমাস যেমন হচ্ছে কাজলের ন্যায় কারো সমান কাজল কারো। দ্বিগু সমাস কি, যার পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক এবং পরপদ সমষ্টি বা সমাহারকে বোঝাবে, তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। যেমন সপ্তঋষি সমাহার সমান সপ্তর্ষি, সপ্ত অহের সমাহার সমান সপ্তাহ। এরপর দেখো তোমরা বলবে ম্যাম এতগুলো নাম কোনটা পূর্বপদ বা পরপদের সমস্ত কি করে বুঝবো? তাহলে এই তিনটে সমাস তৎপুরুষ কর্মধারয় দ্বিগু, এই তিনটে পদে যেহেতু পরপদের প্রাধান্য, তাই এখানে আমরা তিনটে প্রথম বর্ণনা নিলাম। দ্বিগু সমাসের দ্বি, তৎপুরুষ সমাসের ত এবং কর্মধারয় সমাসের ক। দ্বিতক আমাদের মনে রাখার সুবিধার জন্য দ্বিতক অর্থাৎ দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় এই তিনটে সমাসে পরপদের প্রাধান্য পেলাম। আচ্ছা, বহুব্রীহি সমাসে কি পেলাম না, যে সমাসে পূর্বপদ ও পরপদ সমাস নিষ্পন্ন হওয়ার পর কোনো পদের প্রাধান্য না পেয়ে তাদের দ্বারা সৃষ্ট অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাকে আমরা বলছি বহুব্রীহি সমাস। যেমন দশানন, যার দশানন, দশানন সমান রাবণ, বা নীলকণ্ঠ, যার নীলকণ্ঠ, নীলকণ্ঠ সমান শিব। অব্যয়ভাব সমাসে কি, তা যে সমাসের পূর্বপদটা অব্যয় থাকে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পরে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাকে বলা হচ্ছে অব্যয়ভাব সমাস। যেমন ধরো ভিক্ষার অভাব সমান দুর্ভিক্ষ, অর্থাৎ ভিক্ষা যে অভাব, সেই ভিক্ষা শব্দটা প্রাধান্য পাচ্ছে। নিত্য সমাসে কি, না যে সমাসে সমাসবদ্ধ পদটা সবসময় নিত্য থাকে, সমাসবদ্ধ অবস্থায় থাকে। সমাসবদ্ধ তাকে আর ব্যস্তাব্য করতে হয় না, সমাসবদ্ধ করার জন্য অন্য এক অর্থ একই অর্থগত অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হচ্ছে নিত্য সমাস। অলোপ সমাস কি, না যে সমাসে সমাসবদ্ধ হওয়ার পর পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে বলা হচ্ছে অলোপ সমাস। বাক্যাশ্রয় সমাস কি, না যে সমাস একটা বা যে সমাসের সমাসবদ্ধ পদ একটা বাক্যকে আশ্রয় করে গঠিত হয়, তাকে বলা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা সমান বসে আঁকো প্রতিযোগিতা, বা সবুজ বাঁচাও কমিটি সমান সবুজ বাঁচাও কমিটি। তাহলে কি দেখো, আজ আমি সমাস সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা দিলাম। পরবর্তীকালে তোমরা বিস্তারিত জানবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।